দর্শক আমন্ত্রণ 24 ঘন্টায় প্রেজেন্টেড বাই হাতিল। আপনারা জানেন যমুনা টেলিভিশনের রবি থেকে বৃহস্পতি রাত 11টায় স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত আলো অনুষ্ঠানে আমরা মূলত রাজনীতি নিয়ে কথা বলি, সমসাময়িক বিষয় নিয়ে কথা বলি। এখন থেকে ঠিক 1 মাস আগে এই দিনে প্রবল ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বিশাল পরাক্রমশালী টানা 4 মেয়াদে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের ভয়াবহ রকমের পতন হয় এবং কেবল পতনই হয়নি, পতনের সঙ্গে সঙ্গে সেই সরকারের প্রধান সহ দায়িত্বশীল অনেকেই দেশ ছাড়েন, কেউ কেউ দেশের ভিতরে নিখোঁজ হয়েছেন, অনেকে এরই মধ্যে গ্রেপ্তার হয়েছেন। সেই ছাত্র জনতার যে আন্দোলন, সেই আন্দোলনের যে স্পিরিট ছিল, সেই আন্দোলনের যে লক্ষ্য ছিল অন্তর্ভুক্তিমূলক একটি সমাজ বা রাষ্ট্র, মানবিক সমাজ, বৈষম্যহীন সমাজ বা বাংলাদেশ গঠনের, তার জন্য নতুন আরেকটি সরকার যাত্রা করে তার মাত্র 3 দিন পর 8 তারিখ থেকে সেই সরকারেরও আজকে 28 দিন বয়স। ফলে এই 1 মাসের অর্জন, প্রত্যাশা, প্রাপ্তি, কাজের নির্মোহ মূল্যায়ন বিশ্লেষণ করতে চাই, সেই সাথে খুঁজতে চাই সমাধানের পথ। আলোচনা শিরোনাম নির্ধারণ করেছি গণ অভ্যুত্থানের 1 মাস। আপনার সঙ্গে থাকছে মাহফুজ মিশু। আমার সঙ্গে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক ডক্টর সামিনা লুৎফা। ডক্টর সামিনা, স্বাগত আপনাকে। আছেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট হাসনাত কায়ুম। অ্যাডভোকেট কায়ুম, আপনাকেও স্বাগত। এবং আছেন সিনিয়র সাংবাদিক এবং দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান। সৌরভ ভাই, আপনাকেও স্বাগত। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন নিজের হল থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসিব আল ইসলাম। হাসিব, নিশ্চয়ই আপনি শুনতে পাচ্ছেন? জি জি হাসিব, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। অস্বীকার করার উপায় নাই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যদি কোটা সংস্কার আন্দোলনের জন্য যে গড়ে ওঠা সেই আন্দোলনটিকে এই মোমেন্টামটি তৈরি না করত, তাতে সাধারণ মানুষ, বিভিন্ন পেশাজীবী, শিক্ষক নেটওয়ার্ক ছিল আপনাদের সঙ্গে, অন্য পেশাজীবীরা ছিল, তাহলে হয়তো বা 5 তারিখে যে চূড়ান্ত পরিণতি বা চূড়ান্ত লক্ষ্যটি আপনারা অর্জন করতে পারলেন সেটি হতো না। এবং সেটির আজকে যে উদযাপন, সেটিও দারুণ আয়োজন ছিল নিঃসন্দেহে। সেজন্য আপনাদেরকে অভিনন্দন জানিয়ে শুরু করতে চাই। আমার প্রথম প্রশ্ন হলো, যে স্বপ্ন নিয়ে 5 আগস্ট, যেটিকে আপনারা 36 জুলাই বলছিলেন, সেই স্বপ্ন পূরণের পথে বাংলাদেশ ঠিকঠাক আছে তো? আচ্ছা, যেই বিষয়টা আমরা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা যেই আমাদের গণ অভ্যুত্থানটা, আমরা আমাদের গণ অভ্যুত্থানের সূচনা ঘোষণাপত্রে আমরা খুবই সুস্পষ্টভাবে বলেছিলাম যে আমাদের আন্দোলনটা হচ্ছে ফ্যাসিবাদের পতন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার সম্পূর্ণ বিলোপ নিশ্চিত করা। আমরা আমাদের আন্দোলনের প্রথম যেই ধাপ সেটা কিন্তু আমরা খুব সফলভাবে অতিক্রম করেছি, কিন্তু পরবর্তীতে যেটা আছে যে ফ্যাসিবাদী ব্যবস্থার সম্পূর্ণ বিলোপ নিশ্চিত করা, সেটা কিন্তু আমাদের এখনো আমাদের যেই সংগ্রামটা, আমাদের যে লড়াইটা, সেটা কিন্তু আমাদের চালিয়ে যেতে হচ্ছে এই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ নিশ্চিত করতে। এখন আপনি যদি বলেন যে আসলে বাংলাদেশটা আসলে ঠিকঠাক পথে আছে কিনা, দেখুন, বাংলাদেশের মানুষ আমাদের ডাকে সাড়া দিয়ে যেভাবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিল এবং বুলেটের সামনে দাঁড়িয়ে তারা আমাদেরকে সমর্থন দিয়েছিল এবং বুলেটকে উপেক্ষা করে তারা কিন্তু এগিয়ে গিয়েছিল এবং একটি তারা রক্ত বিসর্জনের মাধ্যমে কিন্তু আমরা এই স্বাধীনতাটা পেয়েছি আর কি। এখন বাংলাদেশটাকে যদি আমরা দেখতে চাই তাহলে হচ্ছে একটা রেভলিউশনের পরে কিংবা গণ অভ্যুত্থানের পরে দেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানে কিন্তু একটু আনস্টেবল সিচুয়েশন হয়ে পড়ে। সো তাদের একটা স্টেবল হতে কিছুটা হলেও সময় লাগে, সেটা আমরা সকলেই বুঝি। তারপরেও আমরা যেই জিনিসটা করতে চেয়েছি সেটা হচ্ছে এই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ নিশ্চিত করা। এই যদি আমরা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ নিশ্চিত করতে চাই তাহলে আমাদের রাষ্ট্রীয় যেই প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানগুলো এতদিন ফ্যাসিস্ট আমলে যেভাবে দলীয়করণ করা হয়েছিল সেই দলীয়করণ থেকে কিন্তু বেরিয়ে আসতে হবে। এবং আমরা অনেকটাই আমাদের দুঃখের সাথে বলতে হয় যে চাঁদাবাজি এবং সিন্ডিকেট সেটা কিন্তু 5ই আগস্টের পরে কিংবা 36শে জুলাইয়ের পরে কিন্তু অনেকটা হাত বদল হয়েছে। আমরা মনে করি চাঁদাবাজি এবং সিন্ডিকেট সেটা কিন্তু ফ্যাসিবাদী ব্যবস্থার একটা অংশ। সুতরাং সেই হাত বদলের জন্য কিন্তু আমরা এত রক্ত ঝরাইনি। আমাদের শিক্ষার্থীরা, আমাদের ছাত্র জনতা যারা ছিল তারা কিন্তু আসলে স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে অংশগ্রহণ করেনি এবং তারা তাদের জীবনও উৎসর্গ করেনি। আমাদের একটা মহৎ লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল, গণ অভ্যুত্থানের একটা গ্লোরি আছে এবং গণ অভ্যুত্থান ঘটাতে আমাদেরকে সবচেয়ে বেশি যে অনুপ্রাণিত করেছে যে বাণীটি, সেটা হচ্ছে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ নিশ্চিত। এখন ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ নিশ্চিতে যেই সকল অন্তরায়গুলো আছে সেই সকল অন্তরায়গুলোকে কিন্তু আমাদের সেসব অন্তরায়গুলোকে আমাদের অতিক্রম করতে হবে যদি
আমরা অতিক্রম করতে পারি তাহলে কিন্তু আমরা সঠিক পথে এগিয়ে যেতে পারবো। আসলে এতদিন পর্যন্ত দেখা গেছে কি বাংলাদেশে যে পুলিশ ব্যবস্থাটা রয়েছে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য, পুলিশরা কিন্তু এখনো মানে ঠিকভাবে জননিরাপত্তা নিশ্চিত করতে পারেনি, তারা কিন্তু ব্যর্থ হয়েছে। এই জায়গায় আমি বলবো যে স্বরাষ্ট্র উপদেষ্টারও কিছুটা ব্যর্থতা কিন্তু স্বীকার করে নিতে হবে। তার এই জায়গাতে আরও বেশি স্ট্রিক্ট হতে হবে। যারা ধরেন যে পুলিশ যেই কাজগুলো করেছে তারা জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং জনমানুষের আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, এর মানে এই না যে জনগণ কিন্তু তাদেরকে এই মুহূর্তে স্বাগত জানাচ্ছে, তাদেরকে থানায় আসার জন্য বলা হচ্ছে। এবং আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু বলেছি আমরা পুলিশকে এবং আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করব তাদের কার্যক্রমগুলো পরিচালনা করতে। এরপরেও অনেক সময় দেখা যায় যে কি পুলিশরা কিন্তু আসলে থানায় এসে হাজিরা দিচ্ছে ঠিকই, কিন্তু তাকে আর থানায় খুঁজে পাওয়া যাচ্ছে না, কিংবা সে পুলিশের ড্রেসও পরছে না। তাদের মনে একটা ভয় রয়েছে। আমরা বলতে চাই যে আপনারা এতদিন পর্যন্ত যেই কাজগুলো করেছেন সেটা তো যদি আপনি দোষী হয়ে থাকেন সেটার বিচার হবে, তা না হলে আপনি যদি কোনো প্রকার দোষ না করে থাকেন তাহলে আপনি আপনার যেই ডেইলি রুটিন ওয়ার্কগুলো আছে জননিরাপত্তা নিশ্চিত করেন সেগুলো নিশ্চিত করেন এবং স্বরাষ্ট্র আপনাকে আহ্বান জানাতে চাইবো এই ব্যাপারে স্ট্রিক্ট হন। কেননা জননিরাপত্তা যদি নিশ্চিত না করতে পারি তাহলে আসলে রাষ্ট্র সংস্কারের দিকে আগানো কিন্তু আসলে মানে কতটা যৌক্তিক হবে। সোহরাব হাসান, আপনি যদি আমাদের এই শিক্ষার্থী বন্ধুকে শুনেন, দুটো জায়গায় সে সম্ভবত নতুন চিন্তার খোরাক জুগিয়েছে। একটি হচ্ছে চাঁদাবাজির জায়গার হাত বদল, সেটি নিয়ে আপনার পত্রিকা এবং অন্যান্য গণমাধ্যম রিপোর্টও করেছে, সেটি একটা জায়গায়। দ্বিতীয় হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় এরকম ক্রাইসিসে, সেইখানে একটা রদবদলও হয়েছে। একজন উপদেষ্টাকে প্রথমে দেওয়া হলো, তার কিছু কথাবার্তা বা জানি না কি কারণে তারপরে সেখানে বদলে আরেকজনকে আনা হলো। সেটি যেরকম ঘটনা আবার আমরা দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আপার বিশ্ববিদ্যালয়ে, সেখানে প্রোভাইস চ্যান্সেলর হিসেবে দুজনের নিয়োগের কথা হলো, একজনেরটা প্রজ্ঞাপন হলো, আরেকজনেরটা হলো না। এবং ভিসি নিয়োগেও আজকে বেশিরভাগ পাবলিক বিশ্ববিদ্যালয় ভিসি নিয়োগ হয়ে গেছে, কিন্তু সেটিতেও একটু দীর্ঘ সময় লাগলো। ফলে কোথাও কোথাও কি মনে হচ্ছে যেরকম অনেক অর্জন রয়েছে, নিঃসন্দেহে এই এক মাসেও অনেক অর্জন রয়েছে। দুবাইয়ে বাংলাদেশি শ্রমিকদের দণ্ড মওকুফ হলো, কিংবা বিচার বিভাগে খানিকটা নতুন মুখ আসলো, নির্বাচন কমিশন আজকে পদত্যাগ করলো এবং তারা বলে গেল একটা তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন। কিন্তু এই চ্যালেঞ্জের জায়গাগুলোকে আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ। প্রথমে হাসিনাল ইসলাম না হাসিব আল ইসলাম, হাসিব আল ইসলামকে অভিনন্দন জানাই যে তাদের নেতৃত্বে যে ছাত্র গণ অভ্যুত্থান হয়েছে সেই অভ্যুত্থানের আজকে অন্তত স্বৈরাচারের পতন হয়েছে, এটা তো। এবং স্বৈরাচারী ব্যবস্থার পতন বা ব্যবস্থার অবসান, সেটা হচ্ছে সামনে বড় চ্যালেঞ্জ, যেটি হাসিবও বলেছেন। এখন চ্যালেঞ্জটা কীভাবে উত্তরণ ঘটানো যাবে, কিভাবে চ্যালেঞ্জটা মোকাবেলা করা যাবে, তাহলে সমস্যাগুলো চিহ্নিত করতে হবে। এটি কোনো মন্ত্রণালয় ভিত্তিক না, পুরো রাষ্ট্র কাঠামোর কোথায় কি গলদ আছে। এটি ঠিক যে রাষ্ট্র কাঠামো বহু একই ধারায় চলে আসছিল, মানে একটা পুরানো সেকেলে ধারাই কিন্তু আমাদের রাষ্ট্র ব্যবস্থা ছিল। এবং সেটি দলীয়করণ কোনো আমলে বেশি হয়েছে, কোনো আমলে কম হয়েছে, কোনো আমলে কর্তৃত্ববাদ বেশি জেঁকে বসেছে। এবং 15 বছর কোনো একটি দল ক্ষমতায় থাকলে একরকম হয়, 5 বছর থাকলে, 3 বছর থাকলে আরেক রকম হয়। কিন্তু এখন হচ্ছে রাষ্ট্র কাঠামোটা আমরা পুনর্বিন্যাস করতে, যে শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা, সাধারণ মানুষের যে আকাঙ্ক্ষা, সেটি করার জন্যে আমরা কতটা প্রস্তুত, আমরা মানে পুরো জাতি যারা দায়িত্ব নিয়েছেন তাদের দায়িত্ব আছে, কিন্তু আমি মনে করি যে পুরো জনগোষ্ঠীরই দায়িত্ব আছে এই যে স্বপ্ন নিয়ে ছাত্র গণ অভ্যুত্থান হয়েছে সেটি সফল করার। এবং অনেকে তো বলেন যে 71-এ আমরা বিজয় অর্জন করেছি, কিন্তু বিজয় ধরে রাখতে পারিনি। 90-এও কিন্তু আরেকটি বিজয় হয়েছিল স্বৈরাচারের বিরুদ্ধে। 2024-এর এই বিজয় ধরে রাখতে পারবো কি না, হাসিবের কথায়ও কিন্তু এক ধরনের দ্বিধা আছে। এখন সেক্ষেত্রে এই যে কাঠামো যেমন আরেকটি শক্ত দক্ষ নেতৃত্বের প্রয়োজন। অন্তর্বর্তী সরকার এর মধ্যেও কিন্তু এক ধরনের আছে যে তারা কতটা সংস্কার করবেন, কতটা এগোবেন। এগোনো মানে কিন্তু মন্ত্রণালয় কাকে কোথায় থেকে কোথায় বাদ দিলেন, কোথায় পদায়ন করলেন সেটি নয়। কোনো হচ্ছে যে পুনর্বিন্যাসটা কীভাবে হবে। কোথাও হয়তো পুরোপুরি বদল করতে হবে, কোথাও পুরোপুরি বদল করতে হবে না। এখন যেমন ধরেন রাষ্ট্র ব্যবস্থা তো খুব যে
5 আগস্টের পর খুব বদল হয়েছে এটি বলা যাবে না, কিন্তু এই মুহূর্তে যেটা একটা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এটা জরুরি। কারণ আমাদের তৈরি পোশাক শিল্প আজকে কাজে গেছে অনেক প্রতিষ্ঠান, কিন্তু গতকাল পর্যন্ত কিন্তু একটা ভীতিকর অবস্থা ছিল, অনেক কারখানায় ছুটি হয়েছিল এবং কারখানার ভিতরেও সমস্যা আছে, বাইরেও সমস্যা আছে। এক্ষেত্রে সরকারের দায়িত্ব যেমন, মালিকদের দায়িত্ব, আর শ্রমিকরা যে বঞ্চিত হয়ে আসছে সেটারও একটা আমরা রাজনৈতিক বঞ্চনার কথা বলি, কিন্তু অর্থনৈতিক যে বঞ্চনা, আমাদের রাষ্ট্র কাঠামোর মধ্যে যে এই গলদগুলো, এগুলো যদি আমরা দূর না করি, এই আন্দোলনে ছাত্ররা নেতৃত্ব দিয়েছেন, কিন্তু সবচেয়ে বেশি জীবন দিয়েছেন, ত্যাগ স্বীকার করেছেন সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, রাস্তা হকার, দিন আনা দিন খাওয়া লোক, রিক্সা চালক। তারা কিন্তু রাষ্ট্র বোঝে না, তারা বোঝে তার জীবন জীবিকা। সেখানে আমরা কতটা হাত দিতে পেরেছি আমি তো মনে করি যে খুব বেশি পারিনি। নিত্যপণ্যের দাম থেকে শুরু করে তার যে জীবিকার নিশ্চয়তা অনিশ্চয়তা, সেই দুটোই কিন্তু রয়ে গেছে। এখানে হাত দিতে হবে এবং জরুরি ভিত্তি। আমরা সমাধান নিয়ে কথা বলবো। অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, আপনি তো রাষ্ট্র সংস্কার নিয়েই কাজ করেন। আমার প্রশ্নটা হচ্ছে যে রাষ্ট্র সংস্কারের তো একটা রূপরেখা লাগবে। প্রফেসর ইউনূস সবশেষ আজকেও একটি জাতির উদ্দেশ্যে যে কথা বলেছেন, সেখানে তিনি ছোট দাগে তার 4-5টি প্রায়োরিটির কথা সম্মত বলেছেন। একটি হচ্ছে যারা নিহত তাদের, এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের বিচার, এবং আজকে ক্যাবিনেটেও ডিসিশন হয়েছে যে যে দলটি ক্ষমতায় ছিল তাদের এই বিচার না হওয়া পর্যন্ত তারা যেন রাজনীতি করতে না পারে। আর যে কাজগুলো হচ্ছে সেটা হচ্ছে নিয়োগ বদল, সেগুলো চলছে। আপনি কি মনে করেন যে রাষ্ট্র সংস্কারে একটা সুনির্দিষ্ট রূপরেখা, যেমন এই সরকার কি কি করবে, তার স্বল্পতম সময়ের প্রায়োরিটি কি, মধ্যমেয়াদে কি, দীর্ঘমেয়াদে কি, এবং সেখানেই প্রশ্ন এসে যায় যে ন্যূনতম কতদিনের চিন্তা ভাবনা করে তারা এগোচ্ছে, সেটাকে আরেকটু স্পষ্ট করা জরুরি ছিল কিনা? আমার মনে হয় যে জরুরি না হলেও এটা হচ্ছে, ধরেন এটা ওনাদের আসলে একটা প্রথম থেকে আসলে ওনাদের এইটার উপরে সবচেয়ে বেশি নজর দেওয়া দরকার ছিল। কারণ কোনো কনফিউশন, মানে আমাদের একটা সৌভাগ্য হচ্ছে যে আমাদের ছাত্ররা একটা প্রায় অসম্ভবকে সম্ভব করেছে। এখন এই যে অসম্ভবকে সম্ভব করে যাদেরকে আমরা ক্ষমতায় বসালাম, নিয়ে এসছি আমরা, তাদের ছাত্রদের পছন্দ অনুযায়ী, তাদের কাছে আমাদের দুই ধরনের প্রত্যাশা তৈরি হয়েছে। মানে এরা হচ্ছে আসলে কোনো ধরনের রাজনৈতিক দলের লোক নয়, তার মানে হচ্ছে সমস্ত দলের মানুষের প্রতিনিধিত্ব করে, এই আন্দোলনেরই প্রতিনিধিত্ব করে। তো এদের সম্পর্কে কোনো ধরনের সংশয় তৈরি হলে, এদের কার্যকলাপ সম্পর্কে কোনো রকমের সন্দেহ কিংবা কোনো প্রশ্ন উত্থাপিত হলে পুরো আন্দোলনের যে স্পিরিট সেটা ক্ষতিগ্রস্ত হয়। অতএব ওনাদের আসলে ওনারা কি কি করতে চান, মানে যেটা আপনি প্রথম বললেন স্বল্প মেয়াদে, মধ্যমেয়াদে, দীর্ঘমেয়াদে, এইটা সম্পর্কে আসলে ওনাদের একটা হোমওয়ার্ক করা দরকার ছিল। এইখানকার যত রাজনৈতিক দল আছে তাদের সাথে আসলে অগ্রাধিকার ভিত্তিতে বসা দরকার ছিল। সেটি বসেছে না, সেটা ওইরকম বসা হয়নি। আমরা নিজেরাও তো গিয়েছিলাম, ধরেন 13 তারিখে একটা 15 তারিখকে কেন্দ্র করে একটা খুব সংক্ষিপ্ত মানে বসা ছিল। পরবর্তীতে যাদের সাথে বসা হয়েছে সেটাও সংক্ষিপ্ত। আমি মনে করি আসলে রাজনৈতিক দলগুলিকে শোনা দরকার। আপনি যেটা বলছেন এই প্রশ্নগুলি নিয়ে শোনা দরকার, যে আমরা আসলে কারা কি ধরনের চিন্তা করছি, এবং ওইগুলি থেকে আসলে কমন মিনিমামটা ওনাদের বের করা দরকার। যে রাজনৈতিক দলগুলির আকাঙ্ক্ষা হচ্ছে তারা এইভাবে জিনিসটা করার কথা ভাবে, সেইখানে আসলে এই রাজনৈতিক দলগুলির মধ্যে পার্থক্যের জায়গাটা কি, ঐক্যের জায়গাটা কি, ওনাদের ঐক্যের জায়গাটাকে আসলে বের করে আনতে হবে, আমি এইটা মনে করি। আর সংস্কারের প্রশ্নে আজকে পর্যন্ত যেটা আমরা দেখলাম, প্রধান উপদেষ্টা যে সমস্ত জিনিসকে সংস্কার বলে দাবি করেছেন কিংবা যেসব সংস্কার করার কথা বলেছেন, এগুলি কোনো মৌলিক কাঠামোগত সংস্কারের প্রশ্ন না। হ্যাঁ, আমাদের এখানে যে আমাদের কেউ কেউ বলে যে আমাদের এখানে পরিস্থিতিটা এরকম হয়েছে, যেটা আমাদের অধিকার, যেটা থেকে আমি দীর্ঘদিন বঞ্চিত ছিলাম, সেটা পেলে সে অধিকার পেলেও মনে হয় যেন এটা একটা সংস্কার হয়েছে। কিন্তু এইটা ছাত্রদের আকাঙ্ক্ষা না। এইটা পর্যন্ত ছাত্রদের আকাঙ্ক্ষা হচ্ছে যে এই ফ্যাসিজম কিংবা এই মাফিয়াতন্ত্র যাবে, এই স্বৈরতন্ত্র যাবে। বাকি যাতে আসলে যেখান থেকে স্বৈরতন্ত্রের উদ্ভব হয়, যে ক্ষমতা কাঠামো আসলে স্বৈরতন্ত্রটাকে উস্কে দেয় কিংবা আপনি বসলে সেখানে আপনি স্বৈরাচারী আচরণ করতে আপনি বাধ্য হন, সেই জায়গাগুলি ধরেন এখানকার নির্বাচন ব্যবস্থায় বলেন, এখানকার বিচার ব্যবস্থায় বলেন, এখানকার আইন ব্যবস্থায় বলেন,
এখানকার অর্থনৈতিক ব্যবস্থা বলেন, এখানকার মৌলিক অধিকার, মানুষের মৌলিক অধিকারের যে সীমা রেখে দেওয়া হয়েছে সেই জায়গাগুলি বলেন, এইরকম কাঠামোগত অনেকগুলো জায়গা আছে যেগুলি রাষ্ট্রের মৌলিক কাঠামো। সেই কাঠামোগুলির মধ্যে যেইভাবে ক্ষমতা বিন্যাস করা হচ্ছে, সেই ক্ষমতায় যেখানে ধরেন কোনো জবাবদিহিতা করা যায় না, জবাবদিহিতার কোনো প্রভিশন থাকে না, সেইখান থেকে স্বৈরতন্ত্রের উৎপত্তিটা হয়। তো সেইটাকে আপনি চিহ্নিত করে সেটাকে কিভাবে সমাধান করবেন সেই রূপরেখাটা ওনাদেরকে দিতে হবে। জি হ্যাঁ, ডক্টর সামিনা লুৎফা, এই এক মাসকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? বিশেষ করে একটা আলোচনা খুবই হচ্ছে যে বিশ্ববিদ্যালয়গুলোর প্রশাসন, যেহেতু আন্দোলনটার সূত্রপাত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বা পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, অন্যান্য প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখনো আমরা ওই অর্থে চালু করতে পারিনি। আপনারা ক্লাস পরীক্ষায় কবে ফিরাবেন শিক্ষার্থীদেরকে? আমরা তো ফিরতেই চাই, কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোতে এখন যে চলছে আমার কাছে মনে হয় যে এটাকে আমি তুলনা করতে পারি একটা নিম্নচাপের সাথে, যে জায়গাটা খালি হয়ে গেছে এবং সেখানে সমস্ত ঠান্ডা বাতাস মানে খুব দ্রুত ওই জায়গাটা ক্যাপচার করতে চাচ্ছেন। তার ফলে এবং এটা কিন্তু শিক্ষার্থীদের দায় না, এটা শিক্ষকদের দায়। এবং শিক্ষকরা যে কোনো মূল্যে এই পদগুলো পাওয়ার জন্য এখন যে একটা হুড়াহুড়ি শুরু হয়েছে, তার ফলশ্রুতিতেই কিন্তু সময়টা লাগছে। আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর সময় লাগছে। হুড়াহুড়ি মানে তদবির বুঝবো আমি, তাই সেটা বুঝতে পারেন আমার মনে হয়, সেটা বোঝার সুযোগ আছে। দৌড়ঝাঁপ, হ্যাঁ দৌড়ঝাঁপ চলছে, এবং সেই দৌড়ঝাঁপের মধ্যে আমার কাছে যেটা মনে হচ্ছে যে শিক্ষার্থীদের স্বার্থ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর মধ্যে আমরা দেখেছি হঠাৎ করে আসা এত বড় একটা বন্যা গেল এবং সেখানে অনেকগুলো জেলার মানুষ, এবং সেখানে আমরা দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ঝাঁপিয়ে পড়লো, সবাই সারা বাংলাদেশ সেখানে ঝাঁপিয়ে পড়ে সাহায্য করবার চেষ্টা করছে। কিন্তু আমরা কি কাঠামোগত পরিবর্তন পাবো কিনা সেটা এখনো কিন্তু আমাদের একটা বড় প্রশ্ন থেকে গেছে। কারণ শুধু এই যেটা বারবার কথায় উঠে আসছে যে নেতৃস্থানীয় মানুষকে খালি বদলে দিলেই যে পুরো ব্যবস্থাটা চেঞ্জ হয়ে যাবে তা তো না। কারণ আমাদের এখনো সেই শিক্ষক নিয়োগের মধ্যে যে দলীয়করণ, এমনকি হলগুলোতে যে শিক্ষার্থীরা থাকে, এখন আজকে যদি আমরা এতটুকু সময় পেলাম, অথচ এখন যদি আবার আমরা গিয়ে দেখি যে হলে অবৈধ ছাত্ররা থাকছে, কিংবা এই দলের বদলে ওই দল থাকছে, কিংবা ধরা যাক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনই থাকছে, তাহলে তো আর সেই একই রকম ব্যাপারের মধ্যে ফিরে যেতে হলো। সুতরাং বিশ্ববিদ্যালয়গুলোই বলেন আর সারা দেশের পুরো মানে কাঠামোগত জায়গায়ই বলেন না কেন, আমার মনে হয় যে যেহেতু এই মুহূর্তে আমরা একটা সজাগ অবস্থায় আছি, মানে জনগণ সজাগ অবস্থায় আছে, শিক্ষার্থীরা সজাগ অবস্থায় আছে, এই সজাগ থাকাটাই উদ্দীপিত অবস্থাটাকে আমাদের আসলে কাজে লাগানো উচিত। কার কি জন্য? এই সরকারকে জবাবদিহিতার মধ্যে রাখবার জন্য, যারা গণহত্যা চালিয়ে পালিয়ে গেছে তাদের বিচার করবার জন্য, বিচারের নিয়ে আসবার জন্য। কারণ আমাদেরকে সজাগ থাকতে হবে, না হলে কিন্তু তারা পুনর্বাসিত হয়ে যাবে। আমরা যদি সজাগ না থাকি, এই সরকারও কিন্তু ভুল পথে চলে যেতে পারে। এবং এই শিক্ষার্থীরা যারা রাস্তায় আছেন তাদের জন্যও আমাদের সজাগ থাকতে হবে। কারণ আমরা দেখেছি যে অনেক জায়গায় হেনস্থার ঘটনা ঘটেছে, যেগুলো নিয়ে আমাদেরকে আসলে কথা বলতে হয়েছে। আমরা দেখেছি বিভিন্ন সুযোগ সন্ধানী, স্বার্থ সন্ধানী মানুষরা নানাভাবে তাদেরকে ব্যবহার করতে চেয়েছে। এখন এই যে ব্যবহার করতে চাইলেই যে ব্যবহার হওয়া যাবে না, সেই জায়গাটাতেও আমাদের জবাবদিহিতার মধ্যে থাকার প্রয়োজন রয়েছে। কারণ এর সবই কিন্তু এই ফ্যাসিবাদী ব্যবস্থারই প্রতিক্রিয়া। কারণ যেটা করে করে তারা অভ্যস্ত ছিলেন সেটার ভেতরে ঢুকে না যাওয়া। আপনাকে বলি, আজকে প্রফেসর ইউনূস শিক্ষার্থীদেরকে ক্লাসে ফেরার আহ্বান জানিয়েছেন, কিন্তু এরই মাঝখানে আমরা দেখেছি বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা প্রতিষ্ঠান প্রধানদেরকে এক প্রকার জোরপূর্বক পদত্যাগে বাধ্য করানো হয়েছে, এবং সেটা শিক্ষার্থীরাই করেছে। ফলে এগুলো কি খালি ক্ষোভের প্রকাশ নাকি? সবসময় আমার মনে হয় না এটা খালি ক্ষোভের প্রকাশ। শুরুর দিকে নিশ্চয়ই ক্ষোভ ছিল, শিক্ষার্থীদের ক্ষোভ আছে। অনেকে তাদেরকে সরাসরি হত্যাকাণ্ডে বা তাদের উপর নিপীড়নের নির্দেশ দিয়েছেন, নানাভাবে এটার যৌক্তিকতা প্রমাণ করবার চেষ্টা করেছেন, তাদের বিরুদ্ধে তাদের ক্ষোভ থাকতে পারে। কিন্তু আমার কথা হচ্ছে এর মধ্যে কিন্তু শিক্ষকদের নিজস্ব স্বার্থ উদ্ধার করার ব্যাপারটাও রয়েছে। এটা আমি একজন শিক্ষক হিসেবে আমরা খুব পরিষ্কারভাবে জানি যে সাধারণভাবে এই কাজগুলো আমাদের সহকর্মীরাই করে থাকেন, এবং সেগুলো করেন হচ্ছে তাদের নিজের ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য শিক্ষার্থীদেরকে কাজে লাগান। এই জায়গাগুলোতে অবশ্যই শিক্ষার্থীদের সাবধান থাকা উচিত। আর আমরা বারবার বলছি যে আসলে আইনের শাসন থাকতে হবে। তো মানে আপনি যদি একজন শিক্ষকের বিরুদ্ধে, তার বিরুদ্ধে যদি অভিযোগও থাকে, এটা একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে এই অভিযোগটার বিচার হতে হবে। এটা আমি আজকে গিয়ে তাকে চাকরি থেকে ছাড়িয়ে দিলাম বা তাকে বললাম যে জোর করে পদত্যাগ করালাম, তারও তো রিড্রেস আছে, তিনি তো অন্য পথে সেটা আইনগত উপায়ে সমাধান করে আবার ফেরত চলে আসতে পারেন। সুতরাং সবচাইতে ভালো হয় আইনের শাসনের প্রক্রিয়াটি যদি আমরা নিয়ে তারপর করতে পারি, তাহলে সমাধানটা ভালো হয়। আপা একটা বিরতিতে যাই। হাসিবা, আপনার কাছে একটা প্রশ্ন রেখে বিরতিতে যেতে চাই যে এখন পর্যন্ত 724 জন শহীদের তালিকা করা গেছে, এবং
এর বাইরে যারা আছেন তাদেরকে চিহ্নিত করার জন্য একটি কমিটিও করা হয়েছিল, সেটির কতখানি আপডেট? এবং শুরু থেকে বলা হচ্ছিল যে আহতদের চিকিৎসার যাবতীয় ব্যয়ভার রাষ্ট্র বহন করবে। আমাদের কাছে এরকম অনেক অভিযোগ আসে যে অনেকের ক্ষেত্রেই সেটি ঠিকমতো হচ্ছে না। বৈষম্য বিরোধী আন্দোলনের আপনারা অনেক জায়গায় গিয়ে প্রাইভেট হাসপাতালে গিয়ে সেটি বলার পরে হচ্ছে। ফলে যারা বেঁচে আছেন, যে মানুষটা চোখ হারিয়েছেন, যে শিক্ষার্থী বা যে শ্রমিকটি তার পা হারিয়েছে, তাদের উচ্চ চিকিৎসার জন্য আমরা জানি ৭২ সালেও বাংলাদেশের মুক্তিযুদ্ধে যারা গুরুতর আহত হয়েছিল তাদেরকে যুক্তরাজ্য পর্যন্ত পাঠানো হয়েছিল। সেই উদ্যোগগুলো কেন নেওয়া হচ্ছে না? নাকি যেহেতু ফ্যাসিবাদের আপনাদের ভাষায় পতন হয়েছে বলে আমরা এই মানুষগুলোর কথা ভুলে যাচ্ছি কিনা, সেই প্রশ্নটা রেখে বিরতিতে যাচ্ছি। দর্শক আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই। দর্শক বিরতির পর স্বাগত আরেকবার ২৪ ঘন্টা। আমরা কথা বলছি গণঅভ্যুত্থানের এক প্রশ্ন নিয়ে। আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসিব আল ইসলাম আছেন আমাদের সঙ্গে। হাসিব, সরাসরি প্রশ্ন হচ্ছে নিহতদের পরিপূর্ণ তালিকা এবং যারা আহত তাদের সুচিকিৎসার পরিপূর্ণ ব্যবস্থা বাংলাদেশ নামক রাষ্ট্রটি করতে পারলো কিনা? যাদের উপর ভর করে আসলে আন্দোলনটি সফল হলো, যাদের জীবন, যাদের অসুস্থতা, পা, কারো চোখ, বিভিন্ন অঙ্গ হারিয়েছে, তাদের চিকিৎসার ব্যবস্থা কেন আমরা করতে পারছি না? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদের প্রতি আমি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করতে চাই। আর যে বিষয়টা হচ্ছে কি, যে শহীদদের আসলে ক্ষতিপূরণ তো আসলে সেটা কখনোই দেওয়া সম্ভব না কোনো রাষ্ট্রের পক্ষে বা কোনো ব্যক্তির পক্ষে। কখনোই একজন শহীদের যে ক্ষতিপূরণটা বা যাই বলি না কেন সেটা আসলে কখনোই দেওয়া সম্ভব না। কিন্তু তাদের পরিবারের দায়িত্ব নেওয়াটা, এটা কিন্তু আসলে এই দায়িত্ব নেওয়ার কাজটা কিন্তু রাষ্ট্রের। এবং আমরা কিন্তু বলেই দিয়েছি এদের তালিকা করা থেকে শুরু করে এবং আহতদের চিকিৎসা প্রদান করা, এই সম্পূর্ণ দায়িত্বটা কিন্তু রাষ্ট্রকেই নিতে হবে। এখন পর্যন্ত আমরা যে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি কর্তৃক আমরা ৮১৯ জনের একটা তালিকা দেখতে পেয়েছি, যেখানে তারা শহীদদের তালিকা নির্ধারণ করেছে। এছাড়া আমাদের প্রায় ১৮০০-র অধিক শিক্ষার্থী এখন পর্যন্ত আহত রয়েছে এবং চিকিৎসাধীন রয়েছে। আমরা কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে শিক্ষার্থী প্রতিনিধিকে দিয়েছি, যাতে করে তারা হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়কে সহযোগিতা করতে পারে বিভিন্ন মেডিকেলে আমাদের যে সকল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এসে যারা আহত হয়েছিলেন তারা যাতে পর্যাপ্ত চিকিৎসা পায় সে ব্যাপারে তথ্য সংগ্রহ করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে বিভিন্ন মেডিকেলে যাতে পাঠাতে সহযোগিতা করতে পারে। এই জায়গাগুলোতে আমরা কিন্তু রাষ্ট্রের কাছ থেকে বেশ কিছু ইতিবাচক ভূমিকা আমরা দেখতে পেরেছি। কারণ আমাদের যে সকল একটু সিভিয়ার রোগীগুলো ছিল তাদেরকে কিন্তু সিএমএইচ সহ ঢাকার বেশ কিছু উন্নত হসপিটালগুলোতে মুভ করা হয়েছে। এছাড়া যদি আপনি বলেন যে প্রাইভেট হসপিটালগুলোতে কিন্তু একটা বিশাল সংখ্যক আহত শিক্ষার্থীরা কিন্তু সেখানে চিকিৎসা নিচ্ছিলেন। তাদের এই চিকিৎসার ব্যয়টা আমরা কিন্তু রাষ্ট্রকে এই জায়গাটাতে যে তারা একটা পদক্ষেপ গ্রহণ করবে সেই জায়গাটা আমরা অতটা ভালো পদক্ষেপ আমরা গ্রহণ করতে দেখিনি। অনেক জায়গাতে আমাদের পার্সোনালি কথা বলে প্রাইভেট হসপিটালগুলোর মালিক কর্তৃপক্ষ বা প্রশাসনের যারা দায়িত্বে আছেন তাদের সাথে কথা বলে আমরা খরচটাকে কমিয়ে আনার চেষ্টা আমাদের জায়গা থেকে আমরা করেছি। দেখুন, একটা বিষয় আমি খুবই সুস্পষ্টভাবে বলতে চাই, সেটা হচ্ছে আমরা কিন্তু সরকার না। সেটা আমরা আবারও বলি, আমরা সরকার না। আমাদের প্রতিনিধি অন্তর্বর্তীকালীন সরকারে আমরা পাঠিয়েছি এবং আমরা রাজপথে আছি, কারণ আমরা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করতে চাই। কেননা আমাদের যেই লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল সেই লক্ষ্য এবং উদ্দেশ্য বাস্তবায়নে যদি অন্তর্বর্তীকালীন সরকার গড়িমসি করে কিংবা আমরা তাদের ইতিবাচক ভূমিকা না দেখতে পাই, তাহলে কিন্তু তাদের সমালোচনা করে এবং প্রেশার ক্রিয়েট করে রাজপথে তাদের মাধ্যমে কাজ আদায় করে নিয়ে আসাটা কিন্তু আমাদের দায়িত্ব। কেননা এত বাংলাদেশের সকল স্তরের সাধারণ কিন্তু আমাদের ডাকে সাড়া দিয়ে এসেছে এবং তারা কিন্তু তাদের জীবন উৎসর্গ করেছে। সুতরাং এই শহীদদের প্রতিও কিন্তু আমাদের একটা দায়বদ্ধতার জায়গা আছে। সেই দায়বদ্ধতার জায়গা থেকে আমরা এখন পর্যন্ত রাজপথে আসি প্রেশার গ্রুপ হিসাবে এবং সরকারকে চাপে রেখে আমরা কিন্তু আমাদের যেই চূড়ান্ত বিজয় সেই বিজয়ের দিকে কিন্তু আমরা যেতে চাই। এতদিন পর্যন্ত যদি কোনো শিক্ষার্থী যদি বিনা চিকিৎসায় মারা যায় কিংবা হচ্ছে আহত অবস্থায় থাকে, তার পর্যাপ্ত চিকিৎসাটা যদি না পায়, সেই দায়িত্বটা তো বা সেই দায়টা তো রাষ্ট্রের উপরে বর্তায়। কারণ রাষ্ট্রকেই কিন্তু এবং সংশ্লিষ্ট যে মন্ত্রণালয় আছে সেই মন্ত্রণালয়ের যে উপদেষ্টা আছেন তাকে কিন্তু আসলে এই ব্যাপারগুলোতে তার ব্যর্থতার আমরা পরিচয় পাবো এবং তাকে কিন্তু এই ব্যাপারে আরো বেশি স্বতঃস্ফূর্তভাবে কাজ করে যেতে হবে। এবং আপনার অবস্থান খুবই পরিষ্কার। আমি একটু প্রফেসর সামিনা আলফা আপনাকে একটু জিজ্ঞেস করতেই চাই যে এই
পুরো এক মাসে আপনি রাজনৈতিক দলগুলোর আচরণে কোনো পরিবর্তন দেখতে পান কিনা? রাজনৈতিক দলগুলোর মধ্যে মানে লিপ সার্ভিসে চেঞ্জ আছে, পরিবর্তন আছে, কিন্তু তারা যেভাবে কথা বলছেন তাতে মনে হচ্ছে যে তারা একটু সামলে কথা বলছেন, বুঝে কথা বলছেন। কিন্তু মানে স্থানীয় চিত্র যদি আমরা দেখি তাহলে আবার আমরা দেখছি ওই দখলের খেলা কিন্তু শুরু হয়ে গেছে এবং সেটা চলছে। সুতরাং সেই জায়গায় আমরা মানে আমি হাসনাত কায়ুম ভাইদের দলের মতো দলের কথা বলছি না, মানে যারা বড় রাজনৈতিক দল আমাদের নির্বাচনী সিস্টেমে, এবং তারা যে মূলত নির্বাচনের জন্যই প্রস্তুত হচ্ছেন সেটাও তো সত্যি কথা, এবং তারা সেটা প্রস্তুত হবে না, তাদের সেটার জন্যই খুবই স্বাভাবিক ব্যাপার। কিন্তু এই প্রস্তুতির সময় আমার কাছে মনে হচ্ছে যে জায়গাটাতে ওরাও আজকে দাবি করেছে, দেখলাম শহীদ মার্চ থেকে, যে ছাত্ররা যে এই যে যাদের বিচার হওয়ার কথা তাদেরকে বিচার করা। এই ক্ষেত্রে আমার কাছে খুব জরুরি একটা জিনিস মনে হয় যে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে এই যে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটির এগেইনস্টে যে এই কেসগুলো হওয়া দরকার, সেই জায়গায় আমার কাছে মনে হচ্ছে যে আমাদের সরকার কি করছে সেটা খুব ভিজিবলি আমরা দেখতে পাচ্ছি না। আবার ধরেন এই যে প্রক্রিয়ার কারণেই হোক বা যে কারণেই হোক বিশ্ববিদ্যালয়গুলোতে এক ধরনের অচলাবস্থা তৈরি হয়ে আছে, এটা যত তাড়াতাড়ি না মিটছে এবং আমরা মানে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে যেই রেজিমেন্টেশন যেভাবে ছাত্রদেরকে ব্যবহার করে রাজনৈতিক কাজে ব্যবহার করে এসছে আগের এবং তার আগের যারা সরকারে ছিল, তারা যদি ওই জায়গাটাতে যদি আমরা গুণগতভাবে পরিবর্তন না করতে পারি তাহলে কিন্তু রাজনীতির গুণগত পরিবর্তন হবে না। সে কারণেই আমাদের খুব জরুরি মনে হয় যে বিশ্ববিদ্যালয়গুলোতে এই হলগুলোর মধ্যে বৈধ ছাত্র থাকা এবং ফার্স্ট ইয়ারের ছাত্রদেরকে অবশ্যই মানে সিটে থাকতে হবে। যাদের বৈধ ছাত্রত্ব নাই তারা হলে থাকতে পারবে না। কে নেতা কে নেতা না সেসব নিয়ে দেখা যায়। এই বেসিক জায়গাটা যদি আমরা ঠিক করতে না পারি তাহলে কিন্তু বাংলাদেশের রাজনীতিতে কিন্তু এটা একটা জরুরি ব্যাপার এবং এটা আমরা ঠিক করতে পারবো না। সুতরাং সংবিধান সংস্কারই বলি আর যা কিছুই বলি যে দীর্ঘমেয়াদে আমাদের এগুলো করতে হবে, সেই দীর্ঘমেয়াদের জায়গায় যেতে গেলে আমাদের রাজনৈতিক দলগুলোর কাছে একজন শিক্ষক হিসেবে আমার মনে হয় যে শিক্ষার্থীদেরকে ব্যবহার করে বিশ্ববিদ্যালয়গুলোতে গত কয়েক দশকে যে রাজনীতির চর্চা হয়েছে সেটা যদি ওনারা বন্ধ না করেন এবং শিক্ষার্থীরা যারা আছেন বৈষম্য বিরোধী শিক্ষার্থী তারা যদি এই জায়গায় বড় ভূমিকা নিতে না পারেন, শিক্ষকরা আমরা যারা আছি তারা যদি ভূমিকাটা না রাখি, যেরকম সবসময় চুপ করে থাকি সেরকম থাকলে তো যা চলছিল তাই চলবে, তাহলে কিন্তু এই জায়গায় গুণগত পরিবর্তন আসা কঠিন হবে। জি হাসনাত ভাই, আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে জননিরাপত্তার জায়গায় মানুষ কি খানিকটা আগের চেয়ে নিরাপদ ফিল করছে কিনা, এবং পুলিশের বডি ল্যাঙ্গুয়েজে এক ধরনের পরিবর্তন আমরা দেখি যে ধরুন রাস্তাঘাটে পুলিশের সক্রিয়তা খুব বেশি না, ফলে সামাজিক অপরাধ বাড়ারও সেক্ষেত্রে সংখ্যা থাকে। সেটার জন্যই বা কি করা উচিত? পুলিশকে কেন কনফিডেন্স আনা যাচ্ছে না? আমরা জানি একটা বড় দুর্যোগ যাচ্ছে তাদের উপর দিয়েও হয়তো। ধন্যবাদ আপনাকে। আমার কাছে যেটা মনে হয় যে আমার দুইটা জিনিস আমার কাছে মনে হয় যে নিত্রা এটার জন্য আমার চাইতে ভালো বলতে পারতেন, কিন্তু আমার কাছে মনে হয় দুইটা জিনিস এখানে খুব স্পষ্ট হচ্ছে। একটা হচ্ছে যে এই এক মাসের মধ্যে তুলনামূলকভাবে তাৎক্ষণিক মানে 5 তারিখের পরপর কিছু অপরাধ বলবো আমি এটাকে এক ধরনের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটা ছাড়া তেমন কোনো বড় রকমের আসলে যে সমস্ত অপরাধ কিংবা যা হয় সামাজিক অপরাধ যেগুলো বলেন সেগুলি আমার কাছে মনে হচ্ছে যে মাত্রার দিক থেকে খুব বাড়ে নাই, বরং অনেকাংশে অনেক জায়গায় এটা নিয়ন্ত্রিত হচ্ছে আমার কাছে মনে হয়। তার মানে আমাদের একটা যে মাইন্ডসেট আছে যে পুলিশ না থাকলে আসলে আমরা নিরাপত্তাটা আমাদের বিঘ্নিত হয়, এটা অনেকাংশে সত্য হয়তো, কিন্তু তারপরে আমার মনে হয় অতটা না যতটা আমরা ভাবি। পুলিশের জায়গা থেকে আমার কাছে যেটা মনে হয় যে পুলিশ যে ধরেন বাইরে আসতে পারছে না, কিংবা পুলিশকে ওই আমাদের যেটা বললেন বৈষম্য বিরোধী ছাত্র নেতারা যেটা বললেন যে পুলিশকে আশ্বাস দেওয়ার পরেও তারা যে আসলে মাঠে আসতে পারছে না, এইটা আসতে পারার মতো আসলে বাস্তব কারণ নাই। গত 15-20 বছরে রাষ্ট্র যেই সমস্ত উপাদানগুলিকে নিপীড়নের জন্য ব্যবহার করেছে তার প্রধানতম হাতিয়ার ছিল পুলিশ, এবং এটার নৃশংসতার মাত্রা বিশেষত এই অভ্যুত্থানের মুহূর্তে এটার যে নৃশংসতার মাত্রা এইটা আমার জীবনে আমি 71-এ আমরা বেশ 71টা আমার পুরোই মনে আছে, আমি ক্যাম্পে থাকতাম, এটার সাথেও তুলনীয় না আমার নিজের মনে হয়। তার মানে আপনি নিজের দেশের মানুষের উপর নির্বিচারে যে হত্যাকাণ্ডটা আপনার পরিচালিত হয়েছে, তারপরে তাদের এই সাহসটা হওয়া উচিত না। কিন্তু তাইলে আসলে আমি বলতে চাই সমাধানটা কি?
সমাধানটা নিয়ে আসলে প্রথমে যেটা বলছিলাম আমি, যে এই সরকারের প্রায়োরিটি আসলে কোথায় কোথায় দেওয়ার কথা ছিল। তাকে পুলিশ পুনর্গঠনের ব্যাপারটা সবার আগে ভাবার কথা ছিল, কিন্তু আমরা এখন পর্যন্ত পুলিশ পুনর্গঠন কিংবা সংস্কার এই জায়গাটার মধ্যে এখনো পর্যন্ত তেমন কোনো নড়চড় আমরা দেখতে পাচ্ছি না। সেইটা ধরেন এখন পর্যন্ত মানুষ চালিয়ে নিচ্ছে। শহরের ছেলেরা ধরেন পাহারা দিয়েছে, যেটা আমরা ছোটোবেলায় 72-73 দেখতাম, যে আসলে সামাজিক এক ধরনের অস্থিরতার মধ্যে গ্রামবাসী জেগে পাহারা দিত। সে গ্রামের মতো হয়তো মানুষের সামাজিকতা ফেরত আসছে, কিন্তু এটা তো কোনো স্থায়ী সমাধান না। তাহলে এই সমাধানগুলি আসলে যেভাবে করা যাবে, যেটা আসলে সৌরভ ভাই বলতেছিলেন, যে আপনার কতগুলি হচ্ছে আপনার বেসিক একদম প্রতিদিনের প্রাত্যহিক আসলে মানুষের লাগে, সেটার মধ্যে নিরাপত্তা হচ্ছে সবার আগে। তো সেই নিরাপত্তার জায়গাটা এখন পর্যন্ত মানুষ ম্যানেজ করতেছে, কিন্তু এটা এইভাবে চলবে বলে আমার মনে হয় না। সেই জায়গাটা আমার কাছে মনে হয়, যেমন আমি দুইটা জায়গাকে খুব বড় করে বলতে চাই, যেটা হচ্ছে যে আমাদের ছাত্র নেতারা বলল, আমি এটা কিছুতেই মানতে রাজি না। দুইটা জিনিস, একটা হচ্ছে যে আমাদের শহীদ পরিবারগুলি এই 1 মাস ধরে আসলে কিভাবে চলছে, সেইটা নিয়ে আমাদের কোনো ধরনের আসলে কোনো উদ্যোগ আমি দেখতে পাই নাই। বিভিন্ন পার্টি গিয়ে তাদেরকে সহায়তা করছে, এটার খুব বাজে দিক আছে। 71-এর মুক্তিযোদ্ধাদেরকে আসলে যেভাবে ব্যবহার করা হয়েছে, মুক্তিযুদ্ধ প্রশ্নটাকে তার ভেতর দিয়ে যেভাবে একেবারেই প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, সেই প্র্যাকটিসটা আমাকে ভয় ধরিয়ে দেয়। আর এইটা রাষ্ট্রের খুব দায়িত্ব নেওয়া উচিত ছিল। আরেকটা হচ্ছে চিকিৎসার ব্যাপার, আপনি যেটা বললেন যে 72-73-এর মতো এত আগে যে উদ্যোগগুলি নেওয়া সম্ভব ছিল, সেটা এখন কেন সেইগুলি এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি 39 দিন ধরে মারা যেতেই পারে কেউ, 39 দিন পরে, 37 দিন পরে, 11 দিন পরে, 18 দিন পরে মারা যাচ্ছে, কিন্তু সে প্রপারলি ট্রিটেড হয়েছে, এই প্রমাণটা আমার সামনে নাই। জি, আমি একটু সৌরভ ভাই আপনার কাছে যাচ্ছি। আরেকটা বড় জায়গা হচ্ছে জিনিসপত্রের দাম। একদম 5 তারিখের পরে একটু একটু মনে হয় কমলো, কারণ চাঁদাবাজি, পরিবহন, হাটের ইজারা, এই ইস্যুগুলোর সঙ্গে ব্যবসায়ীরা যেমনটা বলেন। আবার জিনিসপত্রের দাম খুব বেশি কমেছে কিনা, এরকম সম্ভবত প্রথম আলো একটু জনমত জরিপ করেছিল, সেখানে খুব বেশি মানুষ ইতিবাচক সাড়া দিচ্ছে না, এবং বাস্তবিক অর্থে হয়তো তাই। সেটা কমছে না কেন, এবং সেটার দিকেও সরকারের নজর দেওয়া যতটুকু দরকার ততটুকু দিতে পারলো কিনা? আসলে সরকার তো 1 মাসও হয়নি, জি, পরিবর্তনের সময়টা 1 মাস হয়েছে, সুতরাং খুব বেশি আমরা দায়ীও করতে পারি না, কারণ এটা গোছানোর একটা বিষয় আছে, কাঠামো পরিবর্তনের, মানে কোথায় কাকে দিয়ে কোন কাজটি হবে, অর্থাৎ উপযুক্ত লোককে উপযুক্ত জায়গায় বসেই কাজটা করতে হবে। সেক্ষেত্রে আপনি ধরুন প্রশাসনে একটা অস্থিরতা আছে, পুলিশ প্রশাসনে তো প্রায় ভেঙে পড়েছে, শিক্ষা অঙ্গনে অচল অবস্থা। সুতরাং সরকার কোনটি হাত দিবে এবং অগ্রাধিকার ঠিক করবে, এটি একটি বেশ চ্যালেঞ্জ ছিল। সেই চ্যালেঞ্জ মোকাবেলা করতে পুরোপুরি পারেনি। কিন্তু আপনি যে জিনিসপত্রের দামের কথা বললেন, এখানে ভয়টা এই যে এখনও আমরা জানি না যে সরকারের কাছে কি মজুদ আছে। চাল, ডাল, তেল, অন্যান্য জ্বালানি, আমরা যে পণ্যগুলো আমদানি নির্ভর, সেই আমদানি নির্ভর পণ্যগুলো, এটি তো অনেকগুলো, যেহেতু আমরা চিনি বা তেল, এগুলো হচ্ছে পরিশোধন করে তারপর এখানে বিক্রি হয়, অর্থাৎ 2-3 মাস আগে থেকে আনা হয়। এই গত 2 মাসে বা গত 3 মাসে এলসি খোলা হয়েছে কিনা, খোলা কী অবস্থা, কারণ বৈদেশিক মুদ্রার সংকট আছে। ব্যাংকিং খাতে একটি বলবো যে ব্যাংকিং খাতে একটা বেশ বড় ঝাঁকুনি দেওয়া হয়েছে, এবং এটি বলবো যে যদি এই সরকারের যদি সংস্কারের কথা বলেন, তাহলে ব্যাংকিং খাতে একটা বড় সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে, এবং সেখানে বের হয়েছে যে কত বড় অন্যায় ছিল, কত বড় লুটপাট ছিল, কত হাজার কোটি টাকার লুটপাট হয়ে গেছে। বিশেষ করে একজন মানুষ, একজন ব্যক্তি 8টি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান দখল করেছিল, সেটি অবমুক্ত হয়েছে। এরকম এই প্রতিষ্ঠানগুলো ধরে ধরে যদি সরকার এগোয়, সব মন্ত্রণালয়, যেমন এত বড় কাজটা যদি অর্থ মন্ত্রণালয় করতে পারে, তাহলে স্বাস্থ্য মন্ত্রণালয় এই 800 হোক, 1000 হোক, এই পরিবারগুলো চিহ্নিত করে তার চিকিৎসার জন্য এভাবে তো এই হবে না যে
শিক্ষার্থীরা নজরদারি করতে পারে, তারা বলতে পারে বা কোথাও যেতে পারে। বেসিক দায়িত্বটা তো সরকারের। স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি নিজস্ব কাঠামো তৈরি করতে হবে, যেখানে আছেও তো সৌরভ ভাই, তাদের হাসপাতাল আছে, উপজেলা আছে। ইউনিটের কথা বলা হচ্ছে, কিন্তু আবার তো আমরা দেখি যে স্বজনের আহজারি, চিকিৎসা হচ্ছে না, চিকিৎসা পাচ্ছে না। সুতরাং এটি কিভাবে? আমরা বন্যার সময় তো দেখলাম যে মানুষ, এমনকি মানুষের কাছে যদি সহায়তা চায়, আমি তো মনে করি এদের জন্য চিকিৎসা সহায়তাও দিবে, কিন্তু এখানে কোথাও কোথাও ঘাটতি আছে। মানে আপনি একটা কোঅর্ডিনেটেড এফোর্টের কথা বলছেন, একটা সমন্বিত, এবং কোনটিকে অগ্রাধিকার দেয়া হবে সেই অগ্রাধিকারের ক্ষেত্রে সমস্যা আছে। আরেকটি বলি, পুলিশকে আমরা এত নিষ্ক্রিয় বলি, এত মনোবল ভেঙে গেছে, কিন্তু এই পুলিশই তো একজনের বিরুদ্ধে 300 মামলা করে, এই পুলিশই তো একটি মামলায় 400 আসামি করে, অজ্ঞাতনামা আসামি করে তাদের করে। তাহলে সেখানে তো আমরা দেখি যে আগের সরকারের যে পুলিশের যে চরিত্র, যে স্বভাব, সেটি একটু বদলায়নি, বেশি পাল্টায়নি। জি সৌরভ ভাই, আমি আরেকটা বিষয় আপনার কাছে একটু জানতে চাই বিরতিতে যাওয়ার আগে, সেটা হচ্ছে যে শেখ হাসিনাকে ফেরত আনা এবং তিনি যেন ভারতে থাকা অবস্থায় কথা না বলেন, সেটি ভারতের প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে দেওয়া একটা সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন। এবং ওনার অ্যাপিলটা সম্ভবত খুবই যে উনি চুপ থাকলেই আসলে ভালো এবং তাদের কাজকর্ম করতেও সুবিধা হয়। এইটা দিয়ে শেখ হাসিনার একটা নির্দিষ্ট সময় পর্যন্ত উনি ভারতে থাকতে পারার কথা, সেটা সম্ভবত 45 দিন, তার 30 দিন হয়ে গেল। তাহলে শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ কি বা আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ কি, সেটি নিয়েই এই সরকার কি করতে পারে, সেই প্রসঙ্গে আলোচনা করবো দর্শক। তার আগে ছোট্ট একটা বিরতি নিচ্ছে, আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই। দর্শক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। সোহরাব হাসান আছেন আমাদের সঙ্গে, প্রথম আলোর যুগ্ম সম্পাদক। সোহরাব ভাই, শেখ হাসিনাকে নিয়ে চুপ থাকার যে অনুরোধ আজকে ডক্টর ইউনূস জানিয়েছেন, এটি কীভাবে দেখেন এবং আওয়ামী লীগ এবং শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ কি আপনার দৃষ্টিতে? খুব সংক্ষেপে। ধন্যবাদ। প্রথমত হচ্ছে যে প্রধান উপদেষ্টা যে কথাটি বলেছেন, তাতে যে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়টি কিন্তু আছে, যে দ্বিপক্ষীয় সম্পর্ক নষ্ট না হয় এই ইঙ্গিতটা তিনি দিয়েছেন। একই সঙ্গে আমি তো মনে করি যে সাবেক প্রধানমন্ত্রীর প্রতি প্রধান উপদেষ্টার এক ধরনের কি বলবো সহমর্মিতা বা এক ধরনের এক ধরনের সহনশীলতায় প্রকাশ পেয়েছে, যদিও তিনি যখন প্রধানমন্ত্রী যখন ক্ষমতায় ছিলেন তখন নানাভাবে লাঞ্ছিত বা অপমানিত হয়েছেন, যে তিনি চুপ থাকা আর তার রাজনীতির কথা বলছেন, এটি কিন্তু এখনই এই প্রশ্নের জবাব দেওয়া যাবে না। কারণ আমরা তো অনেক রাজনৈতিক নেতাকে দেখেছি যে আপনি মানে লিখিতভাবে বলেছেন আর আমি রাজনীতি করব না, এটা বলে বিদেশে চলে গেছেন, কিন্তু এখন তো তাকে বরণ করার জন্য দেশ প্রস্তুত। তো সুতরাং 3 বছর 6 বছর 5 বছর পর সময়ের উপরে ছেড়ে দিতে। তবে সাবেক প্রধানমন্ত্রী দেশের যেমন তার এই ভূমিকার কারণে, অর্থাৎ স্বাভাবিক এবং সুস্থ গণতান্ত্রিক পথে ক্ষমতা পরিবর্তনের পথ রুদ্ধ করায় তার দেশের যেমন ক্ষতি হয়েছে, তার দলের ক্ষতি হয়েছে, নেতাকর্মীদের ক্ষতি হয়েছে, এবং একটি রাষ্ট্র একটা বড় ধরনের মানে কি বলে আমরা একটা বিপদের মধ্যে পড়ে গেছে। একদম ছোট্ট করে হাসরাত ভাই আপনার কাছে একটু জানি, নির্বাচন কমিশন আজকে পদত্যাগ করার সময় বলছেন তারা মনে করেন যে একটা নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হওয়া উচিত। এটি কি এক ধরনের দ্বান্দ্বিক কিনা, খুব সংক্ষেপে যদি বলেন? না, এইটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে একদিক থেকে দেখলে মনে হবে যে আসলে উনি ওনার অভিজ্ঞতা থেকে একটু উপলব্ধির কথা বলেছেন, কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে যে ওনারা যখন আসলে ক্ষমতায় থাকেন তখন আসলে এই উপলব্ধিগুলোর আসলে কোনো ধরনের সুফল দেশের মানুষ পায় না। তো বাকি যারা আছে ভবিষ্যতের জন্য যদি সেটাকে আসলে তারা শিক্ষা হিসাবে নেয়, তাহলে পদ্ধতি কী হবে সেটা প্রশ্ন না, একটা অন্তত সুস্থ নির্বাচনী ধারা যে বাংলাদেশে লাগবে এই ব্যাপারে সবাই হয়তো আমরা একমত হইতে পারবো। জি আপা, আজকে প্রধান উপদেষ্টা বলছেন যে আয়নাঘর বিলুপ্ত হয়েছে, ফলে কিন্তু আয়নাঘর ধরেন বিলুপ্ত হলো, আয়নাঘরের সঙ্গে যারা জড়িত, যারা সেখানে টর্চার করলো, তাদের এখনো আমরা গুম খুনের সবাইকে ফেরত আনতে পারিনি, ফলে সেই বিচারগুলোর কথা আমরা ভুলে যাচ্ছি কিনা?
সেই বিচারগুলো ভোলা যাবে না। এমনকি এই যে হেফাজতের উপর যে হামলার ভিডিও আমরা এখন দেখছি সেগুলোর কথাও কিন্তু ভোলা যাবে না। প্রতিটা জিনিসেরই বিচার হতে হবে, কারণ এই বিচারটা না করলে কিন্তু ওই ফ্যাসিবাদী ওই মানে ওই যে যেটার কথা ও বলছিল হাসিব, যে কাঠামোটা রয়ে যাবে। কারণ এই গুম, এই আয়নাঘর, এখনো কিন্তু সব আয়নাঘর আমরা উন্মোচন করতে পারি নাই। তার মানে আয়নাঘরগুলো আসলে কোথায় ছিল, কারা এটার পরিচালনা করেছে, কারা এর জন্য দায়ী, তাদেরকে কি আমরা ধরতে পেরেছি কিনা। কিংবা এত যে বড় বড় করাপশনের কথা আমরা এখন জানছি, হাজার হাজার কোটি টাকা চলে যাওয়ার কথা জানছি, এগুলোর তো বিচার হতে হবে, এই টাকাগুলো ফেরত আনতে হবে। এই যে এখন আমাদের অর্থনীতির এই দুরবস্থা, এই বিষয়ে তো আমাদের সেই পদক্ষেপগুলো নিতে হবে। এবং আন্তর্জাতিকভাবেও যে সমস্ত অসম চুক্তি আমাদের স্বাক্ষর করতে বাধ্য হয়েছি আমরা ওই সময়গুলো, সেগুলো আজকে একটা কমিটি করা হয়েছে এবং কমিটিতে যাদেরকে রাখা হয়েছে, এটা খুবই একটি ইতিবাচক পদক্ষেপ বলে আমি মনে করি। কিন্তু এই অসম চুক্তিগুলো শুধু বিদ্যুৎ খাতের ক্ষেত্রে করা হয়েছে, বাকি আরও খাতে যদি থেকে থাকে সেগুলোকে উন্মোচন করতে হবে এবং সেই চুক্তিগুলো যদি আমাদের জন্য স্বার্থবিরোধী হয়, সেই চুক্তি সেটা যার সাথে পুনর্মূল্যায়ন করে নতুন করে করতে হবে। হাসিব, একদম শেষ সময় আপনার কাছে প্রশ্ন, আপনি নিশ্চয়ই শুনছিলেন যে আমাদের শিক্ষক ডক্টর সামিনা লুৎফা বলছিলেন হলের কিছু কালচার, মানে ছাত্রত্ব শেষ হয়ে গেলেও কেউ কেউ হলে থাকতেন যারা ক্ষমতাসীন ছিলেন, আবার কেউ কেউ ছাত্রত্ব থাকার পরেও হলে ঢুকতে পারতেন না, গণরুমের কালচার, সহমত ভাইয়ের কালচার, এই বিষয়গুলো যেহেতু আপনারা সরাসরি শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ে থাকেন, সেগুলো আপনাদের কাছ থেকে আমাদের অনেক প্রত্যাশা, সেই জায়গায় কি আশ্বস্ত করবেন? দেখুন, আমরা নিজেরাও শিক্ষার্থী এবং আমরা যেই ট্রমার মধ্যে দিয়ে এতদিন পর্যন্ত গিয়েছি, সেই ট্রমাটা আসলে কাম্যতা। আমাদের উপরে গেস্টরুমে এক প্রকার নির্যাতন করা হতো, গণরুমের মতো একটা অমানবিক পরিবেশে আমাদের থাকতে হতো। এবং আমরা যদি একটু ভিন্ন মত প্রকাশের হতাম কিংবা আমরা যদি চিন্তা করার স্বাধীনতাও কিন্তু আমরা পেতাম না। আমরা যদি একটু স্বাধীনভাবে চিন্তা করতে চাইতাম, একটু লেখালেখি করতে চাইতাম, সেই জায়গাগুলো কিন্তু আমাদের রেস্ট্রিকশন ছিল। এবং আমাদের কিন্তু এই কোনো সভা সেমিনারে গেলে কিন্তু আমাদের সেই জায়গাগুলোতে কিন্তু নানাবিধ প্রশ্নের সম্মুখীন হতে হতো, কিংবা শারীরিক এবং মানসিক নির্যাতনের ঘটনাও কিন্তু ঘটেছে কোনো সভা সেমিনারে যাওয়ার ফলে। এখন দেখতে পাবেন আপনি যে আমাদের যে ফ্যাসিবাদের পতন হওয়ার পরে কিন্তু হলগুলো থেকে কিন্তু ছাত্রলীগ তার আগেই কিন্তু সাধারণ শিক্ষার্থীরা তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে, তাদেরকে বিতাড়িত করেছিল। এখন কিন্তু দেখবেন যে বিশ্ববিদ্যালয়ে কোনো যদি সভা সেমিনার হয়, এই সকল বুদ্ধিভিত্তিক যে সকল সেমিনারগুলো হয়, সেই সেমিনারগুলোতে কিন্তু প্রচুর পরিমাণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা দেখতে পাচ্ছি। আর যে হলের যে বিষয়গুলো বললেন, আমরা কিন্তু হল প্রশাসন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনগুলোর মধ্যেও কিন্তু বেশ কিছু ইতিবাচক পদক্ষেপ গ্রহণ আমরা দেখতে পেয়েছি। আমি এখন বঙ্গবন্ধু হলে আছি, কিছুক্ষণ পূর্বে আমার হলের প্রফেসর এবং যারা হাউস টিউটর আছেন তারা কিন্তু এসে সাধারণ শিক্ষার্থীদের সাথে মত বিনিময় সভা করেছেন। সো এই যে একটা কালচারটা, যে শিক্ষকরা হলে আসবেন, মত বিনিময় সভা করবেন, এটা কিন্তু আমরা কখনোই দেখতামই না এবং আমরা কল্পনারও বাইরে ছিল যে আসলে প্রভোস্ট মাসে একবার হলে আসবেন কিনা। সো সেই জায়গা থেকে আমরা তাদের মধ্যে থেকেও একটা পরিবর্তন লক্ষ্য করতে পারছি, তাদের মাঝে ইতিবাচক পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি যে তারা শিক্ষার্থীদের কাছে আসছেন, শিক্ষার্থীদের সাথে মত বিনিময় সভা করছেন এবং তারা কিন্তু বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছেন যে গণরুম থাকবে না। অনেক ধন্যবাদ হাসিব আল ইসলাম, আমাদের হাতে আর একদমই সময় নেই। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, অনেক ধন্যবাদ প্রফেসর সামিনা লুৎফা, অনেক ধন্যবাদ সোহরাব হাসান এবং অ্যাডভোকেট হাসনাত কায়েম। দর্শক, আমাদেরও প্রত্যাশা 5 তারিখ অর্থাৎ 5 আগস্টের বা 36 জুলাইয়ের যে চেতনা, সেই চেতনা হচ্ছে বৈষম্যহীন, সাম্যের, মানবিক একটা বাংলাদেশ। সেই বাংলাদেশের স্বপ্ন আর হোঁচট না খাক, পূরণ হোক, সেই প্রত্যাশা শেষ করছি। ভালো থাকবেন সবাই।